বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা ফিনান্স ফ্যাকাল্টি বেসড সেকেন্ড ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমে একটা ক্লাস নিয়েছি, ওটা কাইন্ডলি দেখবেন যারা দেখেননি। আমরা এখানে সেকেন্ড ক্লাসটা দেখবো। ছোট্ট করে একটা লাইনই বলি যে ওই যে গত ক্লাসে যেমন বলেছিলাম যে এক কাপ চা হাতে বসে যান, আজকেও এক কাপ চা হাতে বসে যান। এখানে ম্যাথগুলো আমরা অনেক ম্যাথই 4-5টা এপিসোডে দেখতে পারি, তবে যেহেতু এক্সাম একদিন পরে 5 তারিখে, তো আমরা দুইটা থেকে তিনটা অ্যাপ্রোচেই ম্যাথগুলো দেখার চেষ্টা করবো। বেস্ট ওয়ে অফ থিঙ্কিং যেটা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি। মানে আপনার এক্সাম্পল থিঙ্কিং স্টাইলটা কি হবে এটা আপনার মাথায় ইনসার্ট করাটাই মূলত আমার একমাত্র চিন্তা। আমি জাস্ট ম্যাথ শেখানোর একটা সুযোগ পেয়েছি, এটা এরকম না যে জাস্ট 5 তারিখে পরীক্ষা দেবে, সেটা এরকম না। আমি জাস্ট ম্যাথগুলো, আমার থিঙ্কিং স্টাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, দ্যাটস আর কি। তো ঠিক আছে, আমরা ম্যাথে চলে যাই, আর এত কথা না বাড়াই। আমরা এখানে সবগুলো একটু চিন্তা ভাবনাটা স্মার্টলি দেখবো ইনশাল্লাহ। ফাইন। আমি 20টা প্রশ্ন এক্ষেত্রে পিক আপ করেছি। আমরা আজকে যে সমাধানটা দেখবো সেটা হচ্ছে 2022 সালের আপনার কম্বাইন্ড 5 ব্যাংকের অফিসার ক্যাশ পদে। আমি সাধারণত আগের যে পেট্রো বাংলা বলেন, ডিবিবিএল সিরিজ বলেন, সেগুলোতে টপিক বেস দেখিয়েছি, তবে এখানে ফিনান্স ফ্যাকাল্টি থেকে পরীক্ষা খুব কম নেওয়া হয়েছে, এর জন্য আসলে এটা টপিক বেস চাই নাই, আমি এটা এক্সাম ওয়াইজে গিয়েছি। A shopkeeper purchases 15 mangoes for taka 10 and sells them at 10 mangoes for taka 15. Thus, he earns a profit of what? একটা জিনিস খেয়াল করেন যে একজন শপকিপার 15টা আম কিনেছে 10 টাকা দিয়ে এবং সেল দেম অ্যাট 10 ম্যাঙ্গোস ফর 15 টাকা। 10টা বিক্রি করছে 15 টাকা দিয়ে। তো যেহেতু এটা লস প্রফিটের ম্যাথ, আমি আপনাদেরকে বারবারই বলেছি যে প্রফিট লসের ম্যাথ অর্থ হচ্ছে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সিপি অ্যান্ড এসপি। আপনার প্রথম অ্যান্ড ইনিশিয়াল টার্গেট থাকবে সিপি এবং এসপি খুঁজে বের করা, তাই না? তো এই ম্যাথ সমাধান করতে যে অনেকে হয়তো বা যেটা করবেন আর কি, যেটা টাইম কনজিউমিং, সেটা হচ্ছে একটা আমের ক্রয় মূল্য আর একটা আমের বিক্রয় মূল্য বের করবেন। আমি জানি অনেক স্টুডেন্ট যেটা করবে, এই যে 15 আর 10, এই প্রশ্ন থেকে একটা আমের ক্রয় মূল্য বের করবে, আর এই প্রশ্ন থেকে একটা আমের বিক্রয় করবে মূল্য বের করবে, এবং সেটা সাধারণত বিক্রয় করে যে এক এতটা আমের ক্রয় মূল্য এত টাকা, একটা আমের কত আর কি। বিলিভ মি অর নট, এটা টাইম কনজিউমিং, এবং আই হ্যাভ শোন ইট টু ইউ ইন মাই ব্যাচেস যে এগুলো রেশিও দিয়ে 10 সেকেন্ডে শেষ করে দেওয়া যায়। ওই এক টার্মের ক্রয় মূল্য কত সেটা দেখার দরকার নাই। উই ক্যান সলভ দ্যাট ম্যাথ উইথ দ্য হেল্প অফ দ্য রেশিও অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট না করলেও হয়, আমি একটু দেখাই। দুইটা প্রশ্ন দেখবো, হ্যাঁ। একটা খেয়াল করেন যে প্রথম যে কাজটা করা যায় সেটা হচ্ছে আমরা সিপি আর এসপি আর রেশিওটা নিয়ে নেবো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য রেশিওটা নেব। একটা জিনিস খেয়াল করবেন, আমরা এখানে ইনিশিয়ালি মূলত এক টার্মের ক্রয় মূল্য বের করি, কিন্তু সেটা ওইভাবে না যেভাবে আপনারা সাধারণত করেন। একটা জিনিস খেয়াল করেন আমাদের, যে 15টা আমের দাম লাগছে কত টাকা, 10 টাকা লাগছে, বুঝছেন? তাহলে এখান থেকে তো একটা আমের দামই বের হয়ে গেছে। যেমন সাপোজ 10 টাকা যদি লাগতো 5টা আমের দাম, তাহলে প্রত্যেকটা কত, 2 টাকা করে পড়তো, তাই না? ঠিক একইভাবে আমাদের 15 টাকা সে কি করছে, বিক্রি করছে। আই রিপিট, সিপি এবং এসপি নিয়ে কাজ করব। ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য আলটিমেটলি 10 টাকা লেগেছে 15টা আম ক্রয় করতে। ঠিক একইভাবে 15 টাকা লেগেছে 10 টাকা, কি বলে, 10টা আম বিক্রি করতে আর কি। তো এই ক্ষেত্রে আমরা যদি ক্যান্সেল আউট করি, 5 দিয়ে ক্যান্সেল আউট করলে 2, 5 দিয়ে ক্যান্সেল আউট করলে 3, এটাও 5 দিয়ে ক্যান্সেল আউট করে দেন 3, এটাও 5 দিয়ে ক্যান্সেল আউট করলে কত, 2 আর কি। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করে দিই একবারে, উম, সেক্ষেত্রে সুবিধা হয়। সেটা কত, 4, আর এখানে কত, 9। তাহলে একটা জিনিস খেয়াল করেন, একটা আম বা আম যদি আপনি 4 ইউনিটে কিনেন, বিক্রি করেন কত, 9 ইউনিটে। আই রিপিট, যেটা 4 ইউনিটে কিনছেন সেটা বিক্রি করতেছে 9 ইউনিটে। কত ইউনিট প্রফিট আসতেছে, 5 ইউনিট প্রফিট আসতেছে। তো লাভ কিংবা লস সেটা সবসময় ডিপেন্ড করে কার উপরে, সিপি বা কস্ট প্রাইসের উপরে। এই যে 5 ইউনিট লাভ হলো, কত টাকা ইনভেস্ট করতে লাগছে, 4 টাকা ইনভেস্ট করতে লাগছে। আর এটা দেখলেই বোঝা যায় এটা ডেফিনেটলি 125%। কেন দেখলে বোঝা যায় এটা আসলে বোঝানোর কিছু নাই, আপনারা ডেফিনেটলি এটা 100 গুণ করে একটা বার্ডেন তৈরি করবেন না, যে 5/4, যেটা ফ্রাকশনে 5/4 রিপ্রেজেন্ট করে, পার্সেন্টেজে সেটা 125%-কে রিপ্রেজেন্ট করে। অনেকবার আলোচনা করেছি। বা ক্যান্সেল আউট যদি করেও করতে চান তাহলে এটা 125%। এটা এই প্রশ্নের সঠিক উত্তর। কি দেখে সহজ মনে হচ্ছে না এখন, কিন্তু ওই যে একটা আমি প্রবলেম বের করতে গেলে সময় লেগে যায়। তাহলে এখানে কি করলাম, আশা করি এটা ক্লিয়ার, তাই না? যে
সিম্পলি আমাদের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আমরা এই অনুপাতটা নিয়ে কাজ করলাম, যে আমার 10 টাকা লেগেছে কয় টার্ম কিনতে, 15 টার্ম কিনতে। ঠিক একইভাবে আমরা 15 টাকা লেগেছে 10 টার্ম বিক্রি করতে। So, আমরা যদি ক্যান্সেল আউট করি, সিম্পলি পেলাম 4:9, অর্থাৎ 4 টাকা দিয়ে কিনে 9 টাকায় বিক্রি করা, মানে 5 টাকায় প্রফিট করা। আর কত টাকাতে? 4 টাকাতে। এটা যদি পার্সেন্টেজে কনভার্ট করি, ডেফিনেটলি সেটা 125%। সো এটা আমাদের থিঙ্কিং স্টাইল ওয়ান হতে পারে। আমরা অনুরূপ, একদমই অনুরূপ আর একটা থিঙ্কিং স্টাইল দেখাই, একদম সেম আর কি। যেহেতু কালকে দিন পর পরীক্ষা, আমি খুব বেশি অ্যাপ্রোচ দেখাবো না, কারণ এই ম্যাপগুলো 4-5টা অ্যাপ্রোচও করা যায়। হ্যাঁ, ওকে ফাইন। তো আরেকটা যেটা কাজ করা যায়, দেখেন, এটা সহজে ভাবা যাবে এটা একটু। সেটা হচ্ছে 15 টার্ম কি করছি আমরা? ক্রয় করছি, তাই তো? এই যে 15 টার্ম আমরা ক্রয় করছি, 15 টার্ম ক্রয়ের সাথে বিক্রি করছি কয়টা? 15 টার্ম ক্রয়টা কয় টাকা দিয়ে ক্রয় করছেন? 10 টাকা দিয়ে। এই পোর্শনে আমরা টাকার মান আর এই পোর্শনে আমাদের কতটা ক্রয় করছি সেটা আমরা ইনসার্ট করব। সো 15 টার্ম ক্রয় করেছি 10 টাকা দিয়ে, আর 10 টার্ম কি করছি? সেল করছি, সেটা কত টাকা দিয়ে? 15 টাকা দিয়ে। সিম্পলি এখন আপনি যদি এটা ক্যান্সেল আউট করেন, ঠিক আগের মতো এখান থেকে চলে আসবে। যেমন এটা 2, এটা আমরা ক্যান্সেল আউট করলাম কত? 3। তাহলে কিন্তু বলা যায় যে 3CP ডিভাইডেড বাই 2SP is equal to 2 বা এখান থেকে 3। সো উই ক্যান সে 9CP is equal to 4SP। তার মানে ক্রয় মূল্য is to বিক্রয় মূল্য is equal to 4:9। এগুলো কেমনে আসলে তো বোঝার কথা। আমি তো ইউটিউবে অনেক ফ্রি ক্লাস নিয়েছি, আর আপনাদের ব্যাচে তো অহরহ ক্লাস নেওয়া হয়েছে, সো এটাতে কোনো কোশ্চেন থাকার কথা না যারা ক্লাস দেখবেন। তাহলে 4 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করা, দ্যাট মিনস আমরা 5 টাকা প্রফিট করছি আউট অফ কত টাকা? 4 টাকাতে। উই হ্যাভ টু কনভার্ট ইট ইন পার্সেন্টেজ, দ্যাট ইজ অ্যাবসলিউটলি 125%। আশা করি নেক্সট প্রশ্নে যাওয়া যায়। চা হাতে নিয়ে বসছেন? একটা পোস্ট, আমি যে পোস্ট দিয়েছিলাম যে ক্লাস 1 1 কাপ চা হাতে নিয়ে বসে যান, কেউ একজন দেখলাম কমেন্ট করছেন চা বানানোর লোক নাই, তো ক্লাস দেখতে পারলাম না। তো চা বানানোর লোক না থাকলে লোক আনতে হবে, না হলে চা বানিয়ে নিতে হবে। হ্যাঁ, আমিও চা নিয়ে বসছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের ক্লাসটা করাবো। 2টা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, এটা একটা শেষ করে দিব, পরে নতুন করে আরেকটা নেওয়ার ইচ্ছা আছে। আহ, আর কপিটা শেষ করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। A man's regular pay is taka 30 per hour up to 40 hours. Overtime is 2 is the regular payment. If he was paid taka 1680, how many hours overtime did he work? তার মানে একজন মানুষের রেগুলার যে পেমেন্টটা, প্রতি ঘন্টায় 30 টাকা করে পায়। 40 ঘন্টা পর্যন্ত কাজ যদি সে করে, প্রতি ঘন্টায় 30 টাকা করে পায়। তাহলে কিন্তু বোঝাই যায় সে 40 ঘন্টা পর্যন্ত কাজ করলে আলটিমেটলি রেগুলারলি 1200 টাকা পর্যন্ত পায়। ফাইন। ওভারটাইম ইজ টুইচ দ্য রেগুলার পেমেন্ট। যখন সে ওভারটাইম করে, রেগুলার পেমেন্ট যা ছিল তার 2 টাইমস পর্যন্ত টাকা সে পায়। এখন ওই ব্যক্তি যদি 1680 টাকা পেয়ে থাকে, কত ঘন্টা সে ওভারটাইম করেছিল? খুবই সহজ কথা, এই যে 1200 টাকা সেটা রেগুলারের জন্য, তাহলে বাদ বাকি যে টাকাটা আছে সেটাই ডেফিনেটলি আমাদের ওভারটাইমের জন্য। তাহলে আলটিমেটলি আমরা যদি খেয়াল করি, 1200 থেকে 480 টাকা আসবে, তাই না? তো এই যে 480 টাকা পায় সে ওভার টাইম করে, এখন প্রতি ঘন্টায় ওভার টাইমের জন্য কত টাকা পায়? ডেফিনেটলি 30 টাকা না, 30 × 2 কি 60 টাকা পায়। বুঝি নাই? ডেফিনেটলি বলা আছে ওভার টাইম ইজ টু ইজ দ্য রেগুলার পেমেন্ট। তাহলে রেগুলার পেমেন্ট যদি 30 টাকা হয়, যখন সে ওভার টাইম করে, অর্থাৎ ওভার টাইম করে তো 480 টাকা পাইছে, প্রতি ঘন্টায় কত টাকা পায়? 60 টাকা পায়। তাহলে সিম্পলি বলা যায় 8 ঘন্টা সে ওভার টাইম করছে। এখন এই ম্যাথই দেখবেন অনেকে মানে বইতে কি করে, মনে করি সে X ঘন্টা প্রথমে কাজ করে, এরপর ওভার টাইম কাজ করার কত 2x করে, এটা সেটা গুণ করে ক্যালকুলেশন করে। দরকার কি রে ভাই? সিম্পলি চিন্তা করব, সে রেগুলার কাজ করলে 1200 টাকা পাইতো, এখন 1680 টাকা পাচ্ছে, কারণ সে ওভার টাইম করছে। তাহলে ওভার টাইমের জন্য সে কত টাকা পাচ্ছে? ওভার টাইমের জন্য সে এই 1200 থেকে 1680 বাদ দিলে 480 টাকা পাচ্ছে। এখন 480 টাকা যদি ওভার টাইম করে সে পায়, প্রতি ঘন্টায় ওভার টাইমের মূল্য কত? 60 টাকা। সো আলটিমেটলি ক্যান্সেল আউট করলে 8 ঘন্টা পর্যন্ত সে ওভার টাইম করছে। নেক্সট, আশা করি বুঝতে পারছেন। কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকা তো উচিত না, এগুলো তো আসলে সহজ প্রশ্ন। হ্যাঁ, অনেক সহজ প্রশ্ন। If 6.4 is 80% of 20% of a certain number, what is the number? Okay, এই প্রশ্ন আমি হয়তো বা এখানে 8 থেকে 9টা চিন্তা আপনাদেরকে দিতে পারবো। এটা আপনি রিভার্স মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট দিয়ে করতে পারবেন, এটা আপনি ফরওয়ার্ড মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট দিয়ে করতে পারবেন,
এটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট করতে পারবেন, এটা সবগুলোতেই করা যায়। তা আমি একে একে কয়েকটা চিন্তা দেখাই, আবার অপশন টেস্ট করতে পারবেন, এক্স ধরে করতে পারবেন, সমস্যা নেই। If 6.4 is 80% of 20% of certain number, আমি নাম্বারটা জানি না, ওই নাম্বারটা প্রথমে 80% নেন, পরে যদি 20% নেন, অথবা যদি প্রথমে 20% নেন তারপর 80% নেন, তো এর নিলে ওই নাম্বারটা এই দুইবার যদি আপনি পার্সেন্টেজটা পিক আপ করেন, লাস্টে এসে 6.4-এ দাঁড়ায়। তার আলটিমেট রেজাল্টটা কত হবে? 6.4। একটা নাম্বারে 80% নেবেন, তারপর আবার 20% নেবেন, এরপরে নাম্বারটা কত? 6.4 হয়। সো হোয়াট ইজ দ্য নাম্বার, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এটা অনেকভাবে চিন্তা করা যায়। যদি আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট চিন্তা করি, যে কোনো কিছুর 80% মানে সেটা 4/5 কে রিপ্রেজেন্ট করে। আশা করি বোঝানো লাগবে না। পার্সেন্টেজের ভাষায় যেটা 80%, ফ্র্যাকশনে সেটা 4/5 কে রিপ্রেজেন্ট করে। সাপোজ আমি একটা নাম্বারে 4/5 ইউনিট নিলাম, আই ডু নট নো দ্য নাম্বার, বাট আই ক্যান টেক দ্য 80% অফ দ্যাট নাম্বার। ওকে, এরপর আমরা কি করলাম, ওই নাম্বারটা 20% নিলাম, অ্যান্ড ইন পার্সেন্টেজ যেটা 20% ফ্র্যাকশনের ভাষা সেটা 1/5 কে রিপ্রেজেন্ট করে। সবাই জানি, আমরা শিখেছি। তো সেটা কি, ওই নাম্বারটার 20% নেওয়ার অর্থ হচ্ছে সেটা 1/5 ইউনিট নিলাম। তাহলে আমরা যদি খেয়াল করি এখানে কত, 4/25 আসবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, ওই টোটাল নাম্বারটা যদি 25 হয়, মানে এখানে এখানে কাহিনীটা কি, কাহিনীটা হচ্ছে আহ, একটা নাম্বারের 80% নিলাম, এটা রিপ্রেজেন্ট করে, ওই নাম্বারটা 20% নিলাম, এটা রিপ্রেজেন্ট করে। অর্থাৎ ওই নাম্বারটা যদি ইকসেল 25 হয়, এই দুইবারে আমি নাম্বারটা 4 ইউনিট নিয়ে নিয়েছি। বুঝতে পারছি কাহিনী? ওই নাম্বারটা যদি 25 ইউনিট হয়, আমি দুইবারে ওই নাম্বারে 4 ইউনিট নিয়েছি। তাহলে খেয়াল করেন, আমাদের ভাষায় 4 ইউনিট নেওয়ার অর্থ যা, প্রশ্নের ভাষায় সেটা 6.4 কে রিপ্রেজেন্ট করে। আই রিপিট, কোন নাম্বারের 80% 20% নেওয়ার অর্থ হচ্ছে, ক্যালকুলেশন করে দেখলাম 25 ভাগে 4 ভাগ নেওয়া। আমাদের ভাষায় যেটা 4 ইউনিট, সেটা আসলে প্রশ্ন ভাষায় রেজাল্টটা 6.4। তাহলে আমাদের ভাষায় যেটা 25 ইউনিট, অর্থাৎ এটাই টোটাল নাম্বারকে রিপ্রেজেন্ট করে, এটার মান কত ফাইন্ড আউট করলেই হয়ে যায়। তো এটা তুলনা করলে সহজে করা যায়। আমি যেহেতু আপনাদেরকে তুলনা শিখিয়েছি, যে 6 25 হয়েছে মানে কত টাইমস এর ভ্যালু দিয়েছে, 6.25 টাইমস এর ভ্যালু দিয়েছে। তাহলে এইটা 6.25 এর ভ্যালু দিয়ে উত্তর আসবে। আমি আশা করি যারা এই কনসেপ্টটা জানেন তারা সহজে করতে পারবেন। বাট যেহেতু ফ্র্যাকশন আছে, আমরা একটু ক্যালকুলেশনটা করি, হ্যাঁ। তাহলে 6.4 গুণিত এখান থেকে 25 / 4। আর একটা কাজ করা যায়, একটু সহজ করে দিই ক্যালকুলেশনটা, একটু সহজ করে দিই, তারা হ্যাঁ, একটু সহজ করে দিই ক্যালকুলেশনটা। যে আমাদের ভাষায় যেটা 4 ইউনিট, প্রশ্নের ভাষায় সেটা কত, 6.4, তাই না? তো আর আমাদের ভাষায় যেটা 25 ইউনিট, সেটা প্রশ্নের ভাষায় কত, সেটাই মূলত নাম্বারটা। তো আমরা সহজ করার জন্য এটাকেও 10 দিয়ে গুণ করলাম, ফ্রাকশন তোলার জন্য আর কি। এটাও এই পাশকে আমরা 10 দিয়ে গুণ করে নিলাম ফ্রাকশন তোলার জন্য। ঠিক আছে, আশা করি এখন সমস্যা নাই। তো এখন যদি আমরা গুণ করে দিই, তাহলে সিম্পলি আমাদের কি হবে, 64 গুণিত 25 / 40। তাহলে 4 দিয়ে ক্যান্সেল আউট করেন 10, 4 দিয়ে ক্যান্সেল আউট করলে কত এখান থেকে, 16। আর এটাতে ক্যান্সেল আউট করলে কত, 2.5। তাহলে আমরা জানি 16-কে 2.5 মানে 5/2 দিয়ে গুণ করার অর্থ হচ্ছে সিম্পলি সেটা 40। আশা করি এটাতে কোনো সমস্যা নাই। তাহলে এটা আমাদের একটা চিন্তা ভাবনা হতে পারে। আর একটা চিন্তা কি করতে পারি আমরা, সিম্পলি নাম্বারটা ধরলাম আমাদের এক্স। এখন ওই নাম্বারটা প্রথমে কি করব, 80% নিব, এরপরে কি নিব, 20% নিব। এই যে দুইবার নিলাম, এই ক্ষেত্রে নাম্বারটা 6.4-এ পরিণত হয়। এই জিনিসটা কিন্তু আমি আগের বার দেখিয়েছি, কিন্তু সেটা একবারে লাইনে আসে, মানে একবারে আসে, এক্স ওয়াই জেড ধরা লাগে না। তো সেক্ষেত্রে এক্স যদি আমাদের বের করতে চাই, আমরা এর পাশে একবারে গুণ করে দিতে পারি, যে 64 গুণিত 100 গুণিত এখান থেকে 100 ডিভাইডেড বাই 80 গুণিত এখান থেকে সিম্পলি 20। তাহলে এখান থেকে আপনি যদি ক্যালকুলেশন করেন, সিমিলারলি আমাদের কত, 40 আসবে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্যালকুলেশন যদি করতে চান করতে পারেন, এটা ক্যান্সেল করলে কত, 5 আসবে। আহ 5 দিয়ে এটা ক্যান্সেল করলে 5 কত, এখান থেকে 80, এটা ক্যান্সেল আউট করে দেন। ভুল করলাম নাকি কোথাও? আহ, ভুল তো করা উচিত না। 449, কিন্তু 480 কেন উত্তর? ও, এটা তো 6.4, হ্যাঁ ঠিক আছে, এটা 6.4।
তাহলে আলটিমেটলি আপনার হচ্ছে যে 400 লং 64, তার মানে 0.4, তাহলে আলটিমেটলি 40 আসবে। ঠিক আছে, এটা তো 6.4, এটা আমি ভাবছি 64 আর কি। হ্যাঁ, তো এটা একটা চিন্তা হতে পারে, আশা করি এটা নিয়ে কোনো সমস্যা কারোর নাই নাকি। ওকে, তাহলে প্রশ্ন নাম্বার 3 গেল। এটাকে আপনি অপশন টেস্ট করেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আবার রিভার্স মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট দিয়েও আপনি এটা করতে পারেন। কিভাবে একটু দেখাই। আলটিমেট রেজাল্টটা কত, 6.4। এইটু আমাদের রিভার্স মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা আমরা দেখবো, অর্থাৎ পেছন থেকে আমরা নাম্বারটাতে পৌঁছাতে চাচ্ছি। একটা জিনিস খেয়াল করেন, আমাদের নাম্বারটা কত, 6.4। কোন জিনিসের 80% নেওয়ার অর্থ কি? আমরা জানি 80% পার্সেন্টেজে যেটা 80% ফ্রাকশনে সেটা 4/5 কে রিপ্রেজেন্ট করে। তাহলে কোনো কিছুর 80% এর অর্থ হচ্ছে সেটা 4 ইউনিট পরিমাণ নিয়ে নেওয়া। তাহলে আলটিমেটলি এটা আসলে 4 ইউনিট পরিমাণ নিয়েই তো 6.4 আসছিল। আর একটা ঘটনা আছে, বাট এতটুকু মাথায় রাখেন, তাহলে আমি যদি 4 ইউনিট না নিতাম, টোটাল নাম্বারটা চাইলে আমি 5 ইউনিটে ব্যাক যেতে চাচ্ছি। এটা একটা ঘটনা। আর কোনো কিছু 20% মানে সেটা 1/5 কে রিপ্রেজেন্ট করে। তাহলে এই যে 1 ইউনিট আপনি কি করছিলেন, নিয়ে নিয়েছিলেন। আপনি কি করতে চাচ্ছেন, আগের নাম্বারে ব্যাক যেতে চাচ্ছেন, অর্থাৎ 5 ইউনিটের মান চাচ্ছেন। এখন এটা যদি আপনি ক্যালকুলেশন করেন, সিমিলারলি আমরা ঠিক আগের উত্তরে পৌঁছাবো। এটা যদি 4 ষোলো কত 66, মানে 1 পয়েন্ট কত 6, তাহলে 1.6 এর সাথে 5 গুণ করলে 5 5 ছক 30, 8 8 5 8 5 গুণ করলে 40। তাহলে এটা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে দেখেন, এটা আমরা ব্যাকসলভ মেথডেও যেতে পারি। ওকে, নেক্সট। The ratio of two numbers is 2:3. The sum of the numbers is 100. The difference between the two numbers is what? একদম সহজ কথা। এই দুইটা নাম্বারের সাম কত, 2 আর 3, 5 ইউনিট। এখন আমাদের ভাষায় যেটা 5 ইউনিট, দুইটা নাম্বারের সাম, এটা প্রশ্নের ভাষায় 100 কে রিপ্রেজেন্ট করে। এন্ড আমাদের ভাষায় কি চেয়েছে, ডিফারেন্স আছে। তাহলে আমাদের ভাষায় দুইটা নাম্বার ডিফারেন্স কত, 1 ইউনিট না? তাহলে 1 ইউনিটের মান কত সেটা বের করতে হবে। তাহলে 5 যদি 100 হয়, মানে 20 টাইমস এর ভ্যালু দেয়, একও আমাদের কি করবে, 20 টাইমস এর ভ্যালু দেবে। বুঝছেন? কে কে বোঝেন নাই, হাঁটুটা। অনেক করা হয়েছে কাহিনী, যে সামটা 100 আর ডিফারেন্সটা 1 ইউনিট, সো 5 ইউনিট ইজ রিপ্রেজেন্টিং আস 100, দেন 1 ইউনিট ইজ অ্যাবসলিউটলি 20। আশা করি কোনো সমস্যা হওয়ার মতে নাই। নেক্সট প্রশ্ন। দ্য প্রাইস অফ টু ব্যানানাস ইজ টাকা 40, and the sum of the price is of one banana and two kiwis is taka 50. The sum of the three prices of two bananas and three kiwis is taka what? আমার সব থেকে বড় যে দুঃখ এখানে, যে অনেক স্টুডেন্ট এই কোয়েশ্চেন তৈরি করা শুরু করবে। এটা সবচেয়ে বড় বিষয়, যে মনে করবে যে ব্যানানার একটা প্রাইস এক্স, কিউর প্রাইস আমাদের কত 1। তো এরা শুরু করবে যে সাম অফ দ্য প্রাইসেস অফ ওয়ান ব্যানানা প্লাস এখান থেকে টু কিউইস, হ্যাঁ, এটা আলটিমেটলি 50। এই কোয়েশ্চন বানানো শুরু করবে। এত কিছু দরকার নাই, একটা জিনিস খেয়াল করেন, দ্য প্রাইস অফ টু ব্যানানাস ইজ টাকা 40। তাহলে সিম্পলি দুইটা ব্যানানার দাম যদি 40 টাকা হয়, একটা বানানার দাম 20 টাকা। এতে তো কোনো সন্দেহ নাই। and the sum of the prices of one banana and two kiwis is টাকা 50। তাহলে ওয়ান ব্যানানা এবং টু কিউইস কত, 50 টাকা। তাহলে দুইটা কিউই এবং একটা কলার দাম যদি 50 টাকা হয়, ওখান থেকে একটা ব্যানানার দাম বাদ দিয়ে দেন, 20 টাকা বাদ দিয়ে দেন, 30 টাকা থাকলো। সেই 30 টাকা হচ্ছে দুইটা কিউইর দাম, তার মানে একটা কিউইর দাম কত, 15 টাকা। এবার আসেন, the sum of the prices of two bananas, তাহলে আলটিমেটলি টু ব্যানানাস and থ্রি কিউইস কত টাকা, তাহলে আলটিমেটলি 45 প্লাস 40, মানে এখান থেকে 85 টাকা। আপনারা শুধু শুধু ম্যাথগুলোকে কমপ্লেক্স করেন। নেক্সট। A, B, and C can complete a piece of work in 14, 6, 12 days respectively. Working together, they will complete the work in how many days? অনেকভাবে করা যায়, আহ, আহ, কয়েকটা ভাবে করা যেতে পারে, তবে যেটা রিটার্ন অ্যাপ্রোচ এবং খুবই উইথিন শর্ট পিরিয়ড অফ টাইম উই ক্যান সলভ দ্য ম্যাথ, আমি যদি সেটা দেখাই তাহলে এফিসিয়েন্সি কনসেপ্ট। প্রথমে খেয়াল করবো যে টোটাল ওয়ার্কটা কত। প্রশ্নটা কি বলতেছে, এবিসি একটা কাজ 14, 6 আর 12 দিনে করতে পারে আলাদা আলাদা ভাবে। তো তারা যদি একসাথে করে কাজটা কত দিনে শেষ করবে? আহ, তো এটা ওই যে বললাম, শর্টকাট আছে অনেক ক্ষেত্রে, বাট আমরা যদি স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচটা দেখতে চাই, তাহলে টোটাল ওয়ার্ক কত, এই 6, 12 আর 14 এলসিএমটা দরকার। তাহলে 14 14 28, 42 যাবে না, 56 যাবে না, 70 যাবে না, 84 ইউনিট। টোটাল ওয়ার্কটা 84 ইউনিট। কিভাবে বুঝলাম,
খেয়াল করবেন 12 6 14 এটার এলসিএম করবেন। এখন এলসিএমটা দ্রুত কিভাবে করলাম, যে এই ছোট যে দুইটা সংখ্যা আছে 6 আর 12, এটা দিয়ে 14কে ভাগ করার চেষ্টা করব। তো 6 12 উভয় দিয়ে কি 14কে ভাগ করা যায়? ডেফিনেটলি যায় না। তার পরের মাল্টিপল নিলাম 28, 28 কি 6 12-তে যায়? যায় না। 42 যায় না, 56 যায় না, 70 যায় না, 84 রাইট। 84 হচ্ছে দুইটা দিয়ে ভাগ করা যাচ্ছে। তার মানে এটার এলসিএম আসলে 84 ইউনিট। তাহলে টোটাল ওয়ার্কটা কত? 84 ইউনিট। তাহলে এফিসিয়েন্সি যদি আমরা খেয়াল করি, এফিসিয়েন্সি অফ এর এফিসিয়েন্সি কত? 84 ইউনিট কাজ এ 14 দিনে করে, তাহলে এর এফিসিয়েন্সি কত? 6। বি এর এফিসিয়েন্সি কত? 84 ইউনিট কাজ 6 দিনে করে, তাহলে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 14। আর 84 ইউনিট কাজ সি 12 দিনে করে, তাহলে আলটিমেট এফিসিয়েন্সি কত? 7। এগুলো তো আপনাদেরকে মানে ডিবিবল সিরিজ বলেন, পেট্রো বাংলা সিরিজ বলেন, ওগুলো যখন ইউটিউবে আপলোড করছি ফ্রি, অহরহ দেখিয়েছি। আর আপনাদের ইয়াতে কি বলে, ব্যাসে তো এগুলোর কথাই নাই কোনো কিছু, তাই না? তাহলে আলটিমেটলি দে উইল কমপ্লিট দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ? তাহলে টোটাল ওয়ার্ক কত? 84 ইউনিট। আর 6 আর 14 কত? 20। আর কত এখানে? 27। প্রতিদিন তারা 27 ইউনিট করে কাজ করে। আই রিপিট, 84 ইউনিট হচ্ছে মোট কাজ, প্রতিদিন তিনজনে মিলে 27 ইউনিট করে কাজ করে। তাহলে আলটিমেটলি যদি ক্যান্সেল আউট করি, 3 8 84, 3 9 27, তাহলে আলটিমেটলি 28/9 ডেজ এই দিন আমাদের লাগবে তারা যদি এ করতে কাজ করে। The numbers 2 3 5 and x have an average equal to 4. What is x? সহজ কথা, যে 2 + 3 মাইক্রোফোন আছে তো, তো চা খাওয়া শব্দ যেতে পারে আর কি। হ্যাঁ, মাইক্রোফোন একদমই কাছে। এই চারটা নাম্বারের গড়টা কত? চারটা নাম্বারের গড় হচ্ছে 4। উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স। সো হাউ ক্যান উই ফাইন্ড আউট দ্যাট? 4 কত এখানে? 16। 5 আর 3 8 আর 2 কত? এখান থেকে 10 বিয়োগ করে দেন, তার মানে এখান থেকে 6। কনসিডার, খেয়াল করি, consider tribus ABD such that angle ADB is equal to 20 degree and C is a point on BD such that AB is equal to AC and CD is equal to CA. ওকে, তার মানে এখানে আইসোস্কেল ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজের কনসেপ্ট চলে আসবে, যেহেতু বাহুটা সমান দুইটা করে। দেন দ্য মেজার অফ অ্যাঙ্গেল এবিসি ইজ হোয়াট? ওকে, প্রথম কথা হচ্ছে আমরা একটা চিত্র আঁকাই নি, ওরা যা যা বলতেছে মনের মাধুরী মিশিয়ে একটা চিত্র আঁকায়, কিন্তু আমার চিত্র আঁকানোর হাত অত্যন্ত দারুণ, যার কারণে মনের যত মাধুরী মিশাই কোনো লাভ নাই। এটা যদি আমরা নামকরণ করি, এটা ডি দিয়ে দিলাম, যেহেতু তারা এডিবি 20 ডিগ্রি বলছে। এটা আমরা এ দিলাম, এটা আমরা বি দিলাম, and they have mentioned it that C is a point on BD, so এটার উপর একটা পয়েন্ট we have drawn out, that is C। এটা আমরা যোগ করে দিলাম, তাহলে এই তারা চিত্র বলছে। এখন আমাকে কিন্তু খুঁজে বের করতে হবে এবিসি, তাই না? এবিসি খুঁজে বের করার অর্থটা কি? অর্থ হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করতে হবে। সো এই অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করতে চাইলে আমরা যদি একটা কাজ করি, এই অ্যাঙ্গেলটা যদি ফাইন্ড আউট করতে পারি, আর এই টোটাল তো আমাদের এটা কি 180 ডিগ্রি, তাই না? এই টোটাল অ্যাঙ্গেলটা কি 180 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমরা কোনোভাবে ফাইন্ড আউট করতে পারি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা ফাইন্ড আউট করে ফেলতে পারবো, তাই না? দাঁড়ান, কালার কোনটা নেওয়া যায়? এই অ্যাঙ্গেলটা আমরা কিন্তু দ্রুত ফাইন্ড আউট করতে পারবো। তখন যদি আমরা 180টাকে বাদ দিই, তখন কিন্তু আমরা এই অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক। এখানে যেহেতু বলে দিয়েছে যে সিডি সমান সমান কত, এখান থেকে সিএ বলে দিয়েছে, তাই না? সিডি সমান সমান সিএ বলেছে। এখন কি করা যায়? তাহলে সিডি সমান সিএ, যেহেতু বাহুদ্বয় সমান, তার মানে কোণ দ্বয় সমান হবে। তাহলে এই ক্ষেত্রে সিডিএ, এই যে এই অ্যাঙ্গেলটা যেহেতু সমান, এটা মাস্ট বি সিএডি হবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার সাথে সমান হবে। দ্যাট মিনস এটাও কত হবে? 20 ডিগ্রি। তাহলে এটা 20 ডিগ্রি, এটা 20 ডিগ্রি হলে এটা বের করা আমাদের জন্য কঠিন না, কারণ এক তিন ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, মাইনাস এখান থেকে 20 প্লাস এখান থেকে 20, তাহলে 180 মাইনাস 40, আলটিমেটলি 140 ডিগ্রি হচ্ছে এটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 140 ডিগ্রি। তাহলে এটা যদি এক সরল কোণ হয়, তাহলে এই পাশে যদি 140 ডিগ্রি হয়, ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা মাস্ট বি কি? এই অ্যাঙ্গেলটা মাস্ট বি আমাদের 40 ডিগ্রি, কারণ টোটাল মিলে 180, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের 40 ডিগ্রি। এখন খুব ক্লিয়ারলি বলা আছে যে এ বি সমান এসি, এ বি সমান এসি, তাহলে বাহুটা যেহেতু সমান, কোণের পরিমাণও সমান হবে, অর্থাৎ খুব ক্লিয়ারলি বলতে পারবো যে এই যে কোণ এ বি সি,
এটা ডেফিনেটলি আমাদের কোণ এ সি বি এর সমান, হুইচ ইজ অ্যাবসলিউটলি 40 ডিগ্রি। বুঝছেন? প্রশ্নটা জটিল মনে হতে পারে, বাট যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে দ্রুত হয়ে যাবে। শুধু চিন্তা করতে হবে এই অ্যাঙ্গেলটা বের করতে পারলে আমি এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো। আর এই অ্যাঙ্গেলটার সাথে এই বাহু যদি, যেহেতু এই বাহু সমান, তাহলে এই অ্যাঙ্গেলটা যা বের হবে এই অ্যাঙ্গেলটা আমাদের সেখান থেকে সেম বের হবে আর কি। If a 10% deposit that has been paid toward the purchase of a certain goods is account 110, how much টাকা remains to be paid? একদমই সহজ কথা। এই যে 10% ডিপোজিট কি করতেছেন দিয়েছেন, এই 10% ডিপোজিট দেওয়ার অর্থ হচ্ছে কি 110 টাকাকে রিপ্রেজেন্ট করা হয়। বুঝছেন ঘটনা? সিম্পলি বলা আছে এই যে 110 টাকা দিলেন সেটা কি আলটিমেটলি 10% ডিপোজিটের সমান। তাহলে বলছে কত টাকা আর পেড করতে হবে। তো 10% ডিপোজিট যদি আপনি দিয়ে দেন তাহলে আর কত টাকা ডিপোজিট বাকি আছে? 90%। তাহলে এটা বসিয়ে দেন সিম্পলি। তাহলে 11 গুণিত 90, তাহলে 10 বার নিলে 900, 11 বার নিলে 990 টাকা। একটু ফাস্ট যাচ্ছি, হ্যাঁ, আপনার 2 দিন পরে পরীক্ষা। if x plus y is equal to a, x minus y is equal to b, 2xy is equal to what? এখানে অনেকেই 4xy এর ফর্মুলাতে যাবে, বাট আমি আপনাদের যেটা দেখিয়েছি এটা জাস্ট আমরা সিমেট্রিক ইকুয়েশনের কনসেপ্টে অ্যাপ্লাই করব, তাহলে খুব দ্রুত করতে পারবো। আমার 4xy এর ইকুয়েশন মনে রাখার দরকার নাই, xy এর ইকুয়েশন মনে রাখার দরকার নাই, 2xy ইকুয়েশন মনে রাখার দরকার নাই, নাথিং। We have to apply the concept of the symmetric equation here. In symmetric equation, to find out the value of x, I have told you many times that সাম অফ দা টু ভ্যালু, এই যে সাম অফ করবেন কি এ প্লাস বি। বড়টা যদি বের করতে চান, অর্থাৎ এক্স আর ওয়ার মধ্যে বড় কি এক্স, বড়টা বের করতে চাইলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, আর ছোটটা বের করতে চাইলে দুটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। and they have asked you to find out the value of 2xy, so 2 will be there, x এর value will be a plus b by 2 and y value will be a minus b by 2, 2 to cancel out, so this is nothing but a square minus b square divided by 2, so in option b. A polygon that has 10 sides is called what? পলিগনের যেটাতে 10টা সাইড থাকে সেটাকে আমরা কি বলি? ডেকাগন বলি। ডেকা শব্দের অর্থ হচ্ছে 10, আর হেপ্টাগন হচ্ছে যে যখন 7টা বাহু থাকে সেটাকে হেপ্টাগন। ডেকাগন হচ্ছে 10টা বাহু থাকে, হেক্সাগনের 6টা বাহু থাকে, অক্টাগন, অক্টা শব্দের অর্থ 8, 8টা বাহু থাকে। If a is to b সমান 1 is to 3 and b is to c is equal to 5 is to 7, then what is the value of a is to b is to c? এই প্রশ্ন পারবে না এরকম মানুষ কেউ নাই আমার মনে হয়। জাস্ট এরা ব্যালেন্স করতে বলছে আর কিছু না। তো ব্যালেন্স করা তো আমরা সবাই জানি, কয়েকভাবে ব্যালেন্স করা যায়। আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারেন, অথবা এ বের করতে হলে এই দুটা গুণ করব, বি বের করতে হলে এই দুটা গুণ করব, এন্ড সি বের করতে হলে এই দুটা গুণ করবো। সো 5, 15, 21, বা এটাকে আপনি অ্যাডজাস্ট করেও দেখাতে পারেন। আমি অনেকবার দেখিয়েছি, সেটা দেখালাম না, সহজ একটা জিনিস। The length of two smaller sides of a right angle triangle are 5 centimeter, 12 centimeter respectively. The length of the third side is what? চোখটা বন্ধ করবেন, এই যে চোখ দুটো আমি বন্ধ করছি না, বন্ধ করার পর লেখার চেষ্টা করছি। একটা বাহু 5 আর একটা বাহু 13, তারপর ডেফিনেটলি আর একটা বাহু কি থাকবে? একটা 5 একটা 12, তারপর ডেফিনেটলি আর একটা 13 থাকবে। এই যে আমি চোখ বন্ধ করে লিখলাম। হ্যাঁ, পিথাগোরিয়ান ট্রিপ্লেট, সমকোণী ত্রিভুজের একটা বাহু যদি 5 থাকে আর একটা বাহু যদি 12 থাকে, তার হাইপোটেনিউজ বা যে অতিভুজ আছে সেটা মাস্ট বি কি থাকবে? 13 হবে। কোনো কিছু চিন্তা করার দরকার নাই, অ্যান্সার উড বি ডি। আর এই পিথাগোরিয়ান ট্রিপলেট দিয়ে কিন্তু মানে অনেক কিছু করা যায়, যেটা আমি দেখিয়েছি ক্লাসে। অনেক 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 বড় বড় জিনিসকে ছোট করে ফেলা যায় আর কি। বুঝছেন তো? এটা নাকি না বোঝার তো কিছু নাই। একটা বাহু 5 একটা বাহু 12 হলে আর একটা কি অবশ্যই 13 হবে। What are the two roots of the equation x square minus 7x plus 12 is equal to 0? Okay, অনেকে এটা ইকুয়েশন থেকে বের করতে চাইবেন, ইকুয়েশন ক্যালকুলেশন করে অনেকে অপশন বসাবেন। তো আহ, আমি বলবো অপশন ফিট আপ করাটা এখান থেকে বেস্ট। তবে অপশন ফিট আপ করার ক্ষেত্রেও 1-2 সেকেন্ড কম সময় নেওয়া সম্ভব। কেন সম্ভব খেয়াল করেন, এই যে এই প্রশ্নটা আমাদের পজিটিভ আর এই প্রশ্নটা পজিটিভ আর এই প্রশ্নটা কি নেগেটিভ, এই দুটা সাম আপ করে আমার কি হইতে হবে? জিরো হইতে হবে, তাই না? এই দুটো সাম আপ করে আমার যদি জিরো হতে হয়, আহ, একটা কাজ করা যেতে পারে, নেগেটিভ কোনো ভ্যালু আমাদের না চিন্তা করাই ভালো মনে হয় নাকি? নেগেটিভ কোনো ভ্যালু আমরা চিন্তা করব না।
কেন চিন্তা করবো না, নেগেটিভ ভালো একটু খেয়াল করেন, ওইটা তো নেগেটিভ না, এটা পজিটিভ। গ নম্বর অপশনটা আগেই বাদ। আহ, কেন বাদ খেয়াল করেন, যে এটা যে -3টা, এটা যখন আপনি পুট ডাউন করবেন এক্স এর জায়গায়, এটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। আর এক্স স্কোয়ার তো পজিটিভ ভ্যালুই দিবে, তাহলে একটা পজিটিভ, আর একটা পজিটিভ, আর একটা পজিটিভ, নেভার এভার দ্যাট উইল প্রডিউস জিরো। মানে নেভার, এটা কখনোই জিরো প্রডিউস করবে না। তাহলে এক্স এর ভ্যালু আর যাই হোক কখনোই নেগেটিভ ভ্যালু নিতে পারবে না। তাহলে আমরা পজিটিভ ভ্যালুটা চিন্তা করে দেখি। তাহলে আলটিমেটলি 3 কে স্কোয়ার করলে কত, 9 -3 = 21 প্লাস এখান থেকে 12, তাই না? তাহলে এই 12 আর 9 21, আর 21 আলটিমেটলি কত, 0 তাই। তাহলে অপশন কি, অপশন হচ্ছে বি। The sum of squares of two numbers is 48 and the square of the difference is 16. So the product of two numbers is what? এই টাইপের প্রশ্নগুলো আমি আপনাদেরকে বলেছিলাম যে এই টাইপের যে প্রশ্নগুলো থাকবে সেগুলোকে স্প্লিট করার জন্য, অর্থাৎ বিশেষ করে যে এটা আসলে প্রোডাক্ট আকারে নাই, যদি আমাদের কখনো এভাবে প্রোডাক্টটা দেওয়া থাকে সেটাতে স্প্লিট করতে সুবিধা হয়। এভাবে এই জায়গা থেকে স্প্লিট করা যায়, বাট এটা আসলে অড আসবে, স্প্লিটটা ভালো হবে না। হুম। যেমন আমি যদি খেয়াল করি সাম অফ স্কোয়ারস অফ টু নাম্বারস, তাহলে তাদের স্কোয়ারের যোগফল যদি আমরা খেয়াল করি কত, এখান থেকে 48, অ্যান্ড দ্য স্কোয়ার অফ দ্য ডিফারেন্স, তাহলে এক্স মাইনাস ওয়াই আলটিমেটলি হোল স্কোয়ার করলে কত, এখান থেকে 16। এটি স্প্লিটটা ভালো হবে না কেন বলছি, কারণ আপনি যদি এটা এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু কত নেন বলেন তো, 4 নেন। তো এই যে দুইটা নাম্বারের বিয়োগফল কত, 4, এবং তাদের স্কোয়ার করার পর, যোগ করার পর সেটা 48, মানে চিন্তা ভাবনা একটু দূর হয়ে যাবে আর কি, বেশি আপনার সময়টা যাবে। তো যেহেতু আমার ওখানে সময় যাবে, আমি ওই পন্থায় যাব না। সময় সংক্ষিপ্ত হলে অবশ্যই করতাম, আমি এখানে ক্যালকুলেশনে চলে যাব। ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন সিম্পলি কি করা যায়, আমরা জানি যে ফর্মুলাটা, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ইজ নাথিং বাট এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এখান থেকে কত, 2xy। তাহলে এটার মান কত, 48 দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 16, প্লাস এখান থেকে 2xy। তাহলে 16 থেকে এটা ক্যান্সেল করলে কত, 32 সমান 2xy। তাহলে ডেফিনেটলি এক্স ওয়ার মান আসবে অর্ধেক, মানে এখান থেকে 16, তাহলে হয়ে গেল। If 25% of a number is 75, 80% of the number is what? আচ্ছা, এটা চাইলে আমরা অনেকভাবে করতে পারবো, পার্সেন্টেজের ম্যাথ তো চাইলে অনেকভাবে করার সুযোগ আছে, আমি একটা ভাবেই দেখাচ্ছি। যে এই যে 75, এটা যে কোনো একটা নাম্বারের 25%-এর সমান, আমরা চাচ্ছি ওই নাম্বারটার 80%। তাহলে সিম্পলি খেয়াল করলে দেখা যায় 240 ইজ দ্য 80% অফ দ্যাট নাম্বার। হ্যাঁ, আমি চাইলে এটা 100% বের করে, ওই নাম্বারটা বের করে ওখান থেকে 80% নিতে পারতাম। আর দরকার কি রে ভাই, আমি সিম্পলি একটা নাম্বারের 25% 75 রিপ্রেজেন্ট করে, ওইটার 80% কত সেটা বের করলাম। বুঝতে পারছি তো? A man is now 3 times as old as his son. In 10 years' time, the sum of their ages will be 76. How old was the man when his son was born? সহজ কথা, তাহলে চিন্তা অনেকভাবে চিন্তা করা যেতে পারে। তার মধ্যে ম্যানের বয়স কত, 3x ধরলাম, আর পুত্রের বয়স কত, x ধরলাম। বর্তমানে 10 বছর পরে, অর্থাৎ 10 10 মোট 20 বছর পরে তাদের বয়সের মোট যোগফল 76। সো 4x ইজ ইকাল টু কত, 56, অ্যান্ড এক্স ইজ ইকাল টু কত, এখান থেকে 14 আর কি। তাহলে পুত্রের বয়স এখন 14, আর পিতার বয়স এখন কত বলেন তো, 42। তাহলে বলা আছে তার পুত্র যখন জন্মগ্রহণ করে, অর্থাৎ আজ থেকে 14 বছর আগে, হোয়াট ওয়াজ দ্য এজ অফ হিজ ফাদার। তাহলে আলটিমেটলি খেয়াল করলে দেখা যায় 28 বছর বয়স ছিল তার পিতার। ওই অপশন কি নাই আছে। Amira can type 720 words in 16 minutes. Roya can type 820 words in 18 minutes. And Junara can type 790 words in 19 minutes. Who is the fastest typist? আচ্ছা, এখানে মূলত জাস্ট আমাদের আপনি এই সময়তে ভাগ করলে যে এফিসিয়েন্সি আসবে সেটাই জানতে চাই স্যার, কিছুই না। যে কম সময়ে সব থেকে বেশি পরিমাণ টাইপ করতে পারতেছে কে। তারপর যদি খেয়াল করি, আমিরা কি করে, 720টা ওয়ার্ড টাইপ করে ইন 16 মিনিট। রয়া ক্যান টাইপ 820 ওয়ার্ডস ইন 18 মিনিটস, অ্যান্ড জুনারা ক্যান টাইপ 798 ইন 19 মিনিটস। প্রথম কথা হচ্ছে জুনারা আগেই বাদ, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, কারণ এই এই ব্যক্তি অবশ্যই থার্ড হবে, এর ফার্স্ট হওয়ার কোনো সুযোগ নেই আপাতত। বোঝা যাচ্ছে কেন, খেয়াল করেন, রায়া যেখানে 18 মিনিটেই 820টা টাইপ করতে পারে, জুনায়রা ক্যান টাইপ 798 ওয়ার্ডস ইন 19 মিনিটস।
সো জুনারা ইজ pretty slow than রায়া। জুনারা অবশ্যই এখান থেকে স্লো। সো নাও আই হ্যাভ টু কম্পেয়ার দ্য আমিরাস রেট অ্যান্ড দ্য রায়াস রেট। হ্যাঁ, এই দুটো যদি ক্যালকুলেশন করতে পারে তাহলে আমাদের এখানটা হয়ে যাবে আর কি। এখন আসলে ফিগার দেখে যেটা মনে হচ্ছে যে ফ্রাকশন আসবে, এটা একটা বড় ঝামেলা। ফ্রাকশন না আসলে আমরা ক্যালকুলেশন সুবিধা হতো। আচ্ছা, 4 দিয়ে ক্যান্সেল করলে 4, 4 দিয়ে ক্যান্সেল করলে 4 18 72 মানে 180, তাহলে এটা ক্যান্সেল করলে কত 45, অর্থাৎ আমিরাস রেটটা হচ্ছে 45। এখন আমরা এখান থেকে দেখব যে রায়াস রেটটা ইজ গ্রেটার দ্যান 45 অর লেস দ্যান 45। যদি ইফ ইট ইজ গ্রেটার দ্যান 45, দ্যাট মিন দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার, হোয়াট উই আর লুকিং ফর। আর যদি না হয় তাহলে তো আমিরের কাছে ব্যাক যেতে পারলাম, তাই না? এখন দুইটা ক্যান্সেলের পর দুইটা ক্যান্সেল করে লাভ হবে না। 400 কত এখান থেকে 10, তাহলে 410 ডিভাইডেড বাই 9। আমরা এটা ক্যালকুলেশন করি। হ্যাঁ, 410 কাটাকুটিতে যাবে না। আহ, 4 নং কত এখান থেকে 36 না, 5 এখানে কত 50, তাহলে 5 নং 45। আর এখানে কিছুটা ফ্রাকশন থাকছে, তার মানে দেখেন যে রায়ার ক্ষেত্রে এই স্পিডটা একটু হলেও বেশি, অল্প একটু স্লাইট একটু বেশি আছে। তাহলে আমার আর ক্যালকুলেশন করার দরকার না, আমি ওই ক্যালকুলেশনে যাব না, অ্যান্সার উইল বি রায়া। A person incurs a loss of 5% by selling a watch for টাকা 1140. At what price should the watch be sold at earn 5% profit? অনেকভাবে চিন্তা করা যায়, পেন্টালও চিন্তা করার সুযোগ আছে। প্রথম কথা হচ্ছে এটা, আহ, যেমন একটা জিনিস খেয়াল করেন, 1140 টাকায় বিক্রি করার কারণে ওই বান্দা 5% লস ইনকার করছে, 5% লস হয়েছে। দ্যাটস মিনস হি হ্যাজ সোল্ড ইট ইন 95 ইউনিট। আমরা যদি এটা লস না করতে চাই, সেটা 100 ইউনিটে বিক্রি করব। তাহলে কি 100 বের করবো, 100 বসাবো না, আমরা চাচ্ছি 5% প্রফিটে কত। 100 বসালেও হবে, সেখান থেকে আবার 5% মান বের করতে হবে। আমার ঝামেলা করার দরকার কি? 95 ইউনিটে সে যদি 1140 টাকায় বিক্রি করে, 5% লাভ করার অর্থ হচ্ছে 100-র উপর 5 যোগ করে 105 ইউনিটের মান বের করা। এন্ড আই হ্যাভ টু ফাইন্ড আউট দিস। সো এটা কিছুই না, জাস্ট 5 × 60 মানে 12 দিয়ে ক্যান্সেল আউট করা যায়। তাহলে এখান থেকে আমাদের 1260 টাকা আসে। এটা আমাদের এই প্রশ্নের উত্তর উত্তর অর্থাৎ ওই ব্যক্তি যদি, যেটা 5% লসে বিক্রি করে আহ, মানে লস খেয়েছিল আর কি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি 5% লাভে বিক্রি করতে চায়, 1140-এর পরিবর্তে সে 1260 টাকাতে বিক্রি করলে মানে লস তো কাভার হবে, সাথে 5% প্রফিট হবে। বুঝছেন? আশা করি আল্লাহর মতো কোনো সমস্যা থাকার কথা না। এটা মেন্টালিও চিন্তা করা যায়। আমি কিন্তু আগেই বলেছি যে মানে সহজ সহজ যে কটা অ্যাপ্রোচ আমি এখানে দেখানোর চেষ্টা করছি, এগুলোকে আরো অনেক চিন্তা ভাবনা করা যায়, যদিও ম্যাথ খুব কঠিন না। হ্যাঁ, এটা আরেকটা চিন্তা করা যেতে পারে, যদি আমি কোনো ক্যালকুলেশনের দিকেই না যাই। হ্যাঁ, তো 1140 টাকা এটাই বিক্রি করে 5%-এর মতো লস খেয়েছেন। তো আমি যদি সেই লসটা কাভার করতে চাই, মনে করেন 5% ভ্যালু যোগ করে দিই। যদিও এটার সাথে 5% ভ্যালু যোগ করা ঠিক না, তারপরে ধরলাম যে 5 × 5 = 50 মানে 60 টাকার কাছাকাছি, অর্থাৎ 1200 টাকা এটা আমাদের একটা সেলিং প্রাইস, এই কি বলে ক্রয় মূল্য ছিল, কেনা মূল্য ছিল। এটার উপর যদি আবার 5% প্রফিট করতে চাই, তাহলে সিম্পলি কি বলেন তো 1260 টাকা। এটার ডেফিনেটলি আই ক্যান ক্যালকুলেট দ্য এক্সাক্ট ভ্যালু, বাট আমি যাচ্ছি না ওই ঝামেলায়। তাহলে আলটিমেটলি দেখা যায় 1260 টাকা। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এই পর্যন্ত যাই, হ্যাঁ, যে একটা 1140 টাকা বিক্রি করে আপনার 5% লস হয়েছে, তাহলে একটু বেশি হইলেই মনে হয় বেচারার আর লস হইতো না, অর্থাৎ 1200 টাকার কাছাকাছি হইলে সেটা লস হইতো না, তাই না? তো এইটাকে কি কোনো কোনো 1580-র কাছাকাছি যাওয়া সম্ভব? 5% অল্প একটু ভালো চেঞ্জ হবে রে ভাই, সেটা 1580-তে যায় না, তাই না? তাহলে এটা আমাদের বাদ। আবার 1200, এই যে 1225, এটা একটা অপশন আছে, এটা একটা অপশন আছে, এটা একটা অপশন আছে। এখন খেয়াল করেন যে 1200 টাকার মতো হইলো ক্রয় মূল্যটা, ওখান থেকে 5% বৃদ্ধি করলে তো আর একটু বৃদ্ধি হওয়া উচিত, তাহলে এটাও এখান থেকে হওয়া উচিত না। আলটিমেটলি কি এটা হচ্ছে, যদিও আসলে এই অপশন থাকার কারণে একটু চিন্তা ভাবনা আসতেছে, বাট আমি প্রথমটা প্রিফার করবো। হ্যাঁ, এটা আর কি। বাট অপশন দুইটা অন্তত বাদ দেওয়া যায়। A1 buys 50 eggs for টাকা 6.60, some cost 12 cents is and rest 14 cents is, how many eggs does she bought at 14 cents is আর কি। এটা অনেকভাবে চিন্তা করা যায়, তার মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে রুলস অফ এলিগেশন। এটা আপনি ক্রস এলিগেশন করতে পারেন, ফর্মুলা এলিগেশন করতে পারেন, ওয়েটেড এভারেজ কনসেপ্টও করতে পারেন। সো আমরা যদি ক্রস এলিগেশনটা দেখি, অনেক করি এই টাইপের ম্যাথ, অনেক। একটা জিনিস খেয়াল করেন যে সাপোজ আমরা ক্রস এলিগেশন করার সময় কি করি, এই 50টা ডিমই সাপোজ সে 12 সেন্ট করেই কিনেছে প্রত্যেকটা, তাহলে 50 × 12 মানে টোটাল
600 সেন্টের পরিমাণ লাগছে তার। আবার একটা জিনিস ধরে নেব যে 50টা এগই তার 14 সেন্ট করেই লাগছে, তাহলে আলটিমেটলি 700 টাকা পরিমাণ তার লাগার কথা। কিন্তু কি সে আসলেই সব ডিম 12 সেন্টে কিনেছে, কিংবা আসলেই সব ডিম সে 14 সেন্টে কিনেছে? না, সে মিক্সড আপ করেছে, সে গড়ে কিনেছে। তাহলে গড়ে তার আলটিমেটলি টাকা লাগছে কত? 50 গুণিত এটা 6.60 ডলার, এটাকে 100 দিয়ে গুণ করলে 660 সেন্ট লেগেছে। তাহলে আলটিমেটলি এই 660 হচ্ছে আফটার ইফেক্ট। এটা বিফোর ইফেক্ট কত, মানে 600 সেন্ট, আহ, আহ, যেটা আপনার এই যে 12 সেন্ট করে যেটা কিনেছিল, সাপোজ ধরলাম সেটা 600 সেন্ট লাগছে টোটালটা, যদি সে 12 সেন্ট করে কিনতো সবগুলো। আবার যদি 14 সেন্ট করে কিনতো, তার 700 টাকা পরিমাণ, 700 টোটাল সেন্ট আমাদের লাগতো। কিন্তু সে তো এভাবে কিনে নাই, সে কি করছে, গড়ে একটা ভ্যালু হয়েছে যে 50টা এগ তার 660 সেন্ট পরিমাণ লাগছে। তো এখন আমরা যদি এলিগেট করি, ক্রস এলিগেট করলে এখান থেকে মোটামুটি এটা হয়ে যায়, সিম্পল, আর কিছুই করা লাগে না। তাহলে এলিগেট করলে 700 থেকে 660 বিয়োগ বিয়োগ করলে 40, আর এখান থেকে বিয়োগ করলে কত, এখান থেকে 60, তাহলে সিম্পলি 2:, কত, 3। তাহলে আমাদের ভাষায় যেটা 5 ইউনিট, মানে 2+3 এর কথা বলছি, সেটাই প্রশ্নের ভাষায় 50টা এগকে রিপ্রেজেন্ট করে। জানতে চেয়েছে 14 সেন্ট করে কিনেছিল, এরকম কয়টা ডিম সে কিনেছিল। তাহলে খেয়াল করা যায়, এইটা কিন্তু 14 সেন্টের জন্য কাজ করেছিলাম, এই যে 14 সেন্ট করে 50টা 700 টাকা, আর এটা 12 সেন্ট করে কিনেছিলাম, 12টা সেন্ট 50টা 600 টাকা। তাহলে 14 সেন্ট করে ডিম কয়টা ইউনিট কিনেছিলাম? 3 ইউনিট। তাহলে 5 ইউনিট যদি 50টা এগ হয়ে থাকে সিম্পলি, তাহলে 3 ইউনিট আমাদের কত? 30টা এগ। এটাই প্রশ্নের সঠিক উত্তর। বা এখান থেকেও চিন্তা করা যায়, এই যে 5 ইউনিট আমাদের আছে, এটাকে এমন সংখ্যাতে গুণ করবো যে টোটাল 50 হবে। তাহলে 10 দিয়ে গুণ করলে 20, 10 দিয়ে গুণ করলে 30, অর্থাৎ 12 সেন্টের ডিম সে 20টা কিনেছিল, আর 14 সেন্টের ডিম সে 30টা কিনেছিল। আশা করি কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের ক্লাস নাম্বার 2 ছিল। আমি আর একটা ক্লাস নেবো ইনশাল্লাহ, কোশ্চেন গুলো পিক আপ করলাম, এটা আলাপ আলোচনা করব। আর আহ, শুধু যে মানে এখান থেকে ফিনান্স ফ্যাকাল্টির ভিডিওগুলো দেখবেন এটা এরকম না, আরো অনেকগুলো ভিডিও আমি দিয়ে রেখেছি, পেট্রো বাংলা বলেন, ডিবিবেল সিরিজ বলেন, সবগুলো দেখেন। এগুলো সব দেখেন, এই যে 1 কাপ কফি নিয়ে জাস্ট ক্লাসগুলো দেখেন আমি কি বলছি আর কি। অর্থাৎ থিঙ্কিং স্টাইলটা আপনার যেটা আছে সেটা থেকে আরো একটু ডেভেলপ হচ্ছে কিনা, ভালো থিঙ্কিং স্টাইল পাচ্ছেন কিনা। আমি পেট্রো বাংলা বলেন, ডিবিবেল সিরিজ বলেন, ওখানে যদিও মাইক্রোফোনটা ওই সময় অত ভালো ছিল না, মাইক্রোফোন ছিল না, অনেক কিছু আলোচনা করে আসছে, যেটা আপনার এক্সাম হলে আপনার সময়টা ডেফিনেটলি সেভ করবে, এটা খুবই টাইম সেভিং। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থেকে, আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস এখানে শেষ করলাম। ও হ্যাঁ, শেষ করার আগে ফিফথ ব্যাচে কিন্তু বারবারই বলেছি, যারা অ্যাডমিট হতে চান ডেফিনেটলি অ্যাডমিট হতে পারেন। আমার মনে হয় এখন আজকে যে পজিশনে আছেন, আমি এখানে এত কিছু এত ডেডিকেশন দিয়েছি, আমি লাস্ট 1 বছর আগে ব্যাচটা শেষ করে রাখছি, টোটালি রেকর্ড ব্যাচ। এরপরে আমার ব্যস্ততার কারণে আর কোনো ব্যাচ নিতে পারিনি, আমি বছরে একটাই মাত্র ব্যাচ পড়াই। আহ, তো ডেফিনেটলি দ্যাট উইল হেল্প ইউ লট। যারা আছে বলেন, আহ, আলহামদুলিল্লাহ, এটা মাত- মানে কল্পনা অতীত, ম্যাথ আপনার কাছে একটা নেশা হয়ে যাবে, শুধু এই সেন্সটাই বলতে পারবো, সেন্টেন্সটা, ম্যাথটা আপনার কাছে একটা আহ, নেশার মতো পরিণত হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করিয়ে এতটুকু আর কি। থ্যাংক ইউ।